ঠিক আছে, লেবার কাকে বলছে? একটা হচ্ছে সিরিজ অফ ইভেন্টস, মানে ঘটনা, যেটা জেনিটাল অর্গানের মধ্যে ঘটে। কিসের জন্য? টু এক্সপেল দা ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন, দ্যাট ইজ ফিটাস বা বেবি, বাচ্চাটা। ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন মানে বাচ্চা। কোথা থেকে? না, আউট অফ দা উম। উম মানে ইউটেরাস, ইউটেরাসকে উমস বলছে। ঠিক আছে? কোথা দিয়ে? না, থ্রু দা ভ্যাজাইনা। কোথায়? না, ইনটু দা আউটার ওয়ার্ল্ড, পৃথিবীতে বেরিয়ে আসছে যে পদ্ধতিতে, সেটাকেই বলছি আমরা লেবার। বুঝতে পেরেছ? স্যার ফিটাসটা কোনটা? এক্সপেলের ওটা ফিটাস বললেন না, ফিটাস লিখেছেন যে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন। আচ্ছা, ওটা ফিটাস। এইটাকে আর ফিটাস বলতে পারো, বেবি বলতে পারো, যেটা বেরিয়ে আসছে। ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন, কনসেপশনের ফলে যে ভায়াবল প্রোডাক্টটা উংসের মধ্যে পরিণত হয়েছে, সেই পরিণত জিনিসটা ভ্যাজাইনার মধ্য দিয়ে ইউটেরাস থেকে কতগুলো ঘটনার মাধ্যমে বাইরে আউটার ওয়ার্ল্ডে বেরিয়ে আসে, সেই জিনিসটাকে আমরা বলছি লেবার। বুঝতে পেরেছ? আউট অফ দা ওম। ওম, ওম মানে ইউটেরাস। ইউটেরাসের ভালো কথা হচ্ছে ওম। আচ্ছা, ডাক্তারদের কাছে আমি লিখে আপনার জন্য এনে দিচ্ছি। আজকে সব কিছু করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাসে। স্যার ওটা কি লিখেছেন? হ্যাঁ, ওয়ার্ল্ডের আগে হুমের নিচে ছটা চলে হ্যাঁ? হুমের নিচে কি লিখেছেন? আউটার, স্যার আউটার ওয়ার্ল্ড ইন কল্ড লেবার। outer wall is called লেবার। is হবে, এটা in কি করে হবে? is Stage of labor.
লেবারের মেন তিনটে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ। ঠিক আছে, তিনটে ঘটনা মনে রাখবে, তিনটে ঘটনা মনে রাখবে। সেই তিনটে ঘটনা থেকে তিনটে স্টেজকে করা যাবে, তিনটে না চারটে ঘটনা। একটা হচ্ছে কি না, লেবার পেন শুরু হবে, লেবার শুরু হচ্ছে অনসেট অফ বা বিগিনিং অফ দ্য লেবার পেন। ঠিক আছে, তার মানে বিগিনিং অফ দ্য লেবার পেন বা অনসেট অফ দ্য লেবার পেন একটা পয়েন্ট, লেবারের শুরুর পয়েন্ট। তাই তো? এইবার কেন পেনটা হচ্ছে না, ডিউ টু ইউট্রাইন কন্ট্রাকশন। ঠিক আছে, আর তার সঙ্গে ইউট্রাইন কন্ট্রাকশন হওয়ার ফলে কি হচ্ছে না, এই যে সার্ভিসের মুখটা আস্তে আস্তে খুলছে। সার্ভিসের মুখটা না খুললে তো ইউট্রাস থেকে বাচ্চাটা বেরিয়ে আসতে পারবে না। সেই জন্য এখানে ধরো এটা ইউটেরাস, প্রথমে কি থাকে, সার্ভিসের মুখে তো মিউকাস প্লাগ দিয়ে আটকানো থাকে, এখানে প্লাগ করা থাকে, প্লাগ করা থাকে, ভেতরের ক্যাভিটি থেকে বাচ্চাটা তো বেরোতে পারবে না। এখান থেকে যে বেরোবে বাচ্চাটা, এইখান থেকে তো এটাকে তো চওড়া হতে হবে। এইখান এই অবধি করছি সার্ভিস ইউটেরাসের, এদিকটা বডি ফান্ডাস আছে, এটা ক্যাভিটি। তার মানে ফার্স্ট হচ্ছে এই পেনটাকে শুরু হতে হবে। কোনো জিনিস ইউটেরাসকে বার করতে গেলে ইউটারাইন মাসেলসকে কন্ট্রাক্ট করতে হবে, আর কন্ট্রাক্ট করার জন্য পেনের সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? সেই জন্য এইগুলো যখন কন্ট্রাক্ট করছে, এইখানে মুখটা খুলে যাচ্ছে, আস্তে আস্তে এটা মুখটা চওড়া হতে থাকে। থিন হচ্ছে ইউটেরাসের মুখটা, থিন হচ্ছে, সার্ভিক্সটা চওড়া হচ্ছে, সার্ভিক্সের ওপেনিংটা চওড়া হচ্ছে। এই ঘটনাটাকে বলছি আমরা সার্ভাইকাল ডায়ালেটেশন। সার্ভিক্সটা ডায়ালেট করছে, সার্ভাইকাল ডায়ালেটেশন। অনসেট অফ পেন আর হচ্ছে কুল ডায়ালেটেশন। বাচ্চা ডেলিভারির আগে সার্ভিসকে ফুল ডায়ালেটেশন মানে 4 ফিঙ্গার, এই 4টে ফিঙ্গারই ওই সার্ভিসের মুখটা দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, এটা একবারে হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে 1 ফিঙ্গার ডায়ালেট করে, তারপরে 2 ফিঙ্গার, তারপরে 3 ফিঙ্গার, তারপরে 4 ফিঙ্গার। যখন 4 ফিঙ্গার এরকম ডায়ালেট করে যাচ্ছে, এখান থেকে ইজিলি ঢুকে যাচ্ছে। এবং এই ভার্টেক্সটা, এই যে মাথা, যখন মাথা ওই ওর মধ্যে এসে পৌঁছাচ্ছে, জেনারেলি কি হয়, ম্যাক্সিমাম 97% বাচ্চা সার্ভাইকাল প্রেজেন্টেশন থাকে, মানে তোমার ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে। এটা হচ্ছে মাথাটা, এই অংশটা হচ্ছে ভার্টেক্স, অর্থাৎ মাথাটাই আগে এখানে লঞ্চ করে। যে জিনিসটা এখানে লঞ্চ করছে সার্ভিসের ওই এটার মধ্যে, তাকে বলছে আমরা প্রেজেন্টিং পার্ট। বুঝতে পেরেছো? এবার এই প্রেজেন্টিং পার্টে ভার্টেক্স প্রেজেন্টেশন হচ্ছে সবচেয়ে কম, অধিকাংশই ভার্টেক্স প্রেজেন্টেশনে ডেলিভারিটা হয়। যার জন্য কি হয়, যখনই এখানে সার্ভিসটা চওড়া হয়, এইখান দিয়ে এইরকম ভাবে ভার্টেক্সটা নেমে আসে। কিন্তু ঘটনা কি, ঘটনা হচ্ছে আমার 3টে পয়েন্ট, এই যে লেবারের 3টে স্টেজকে আমরা কিভাবে বর্ণনা করব। একটা ফার্স্ট স্টেজ হচ্ছে ফ্রম onset of labor pain থেকে to full dilatation of cervix, সার্ভাইকাল ডায়ালেটেশন, full cervical dilatation তাও বলতে পারি। full dilatation of cervix, CERVIX, এটা ফার্স্ট স্টেজ। এই হচ্ছে ফার্স্ট স্টেজ। এইখান থেকে শুরু হচ্ছে, এই ফুল ডায়ালিটেশন অফ সার্ভিসে শেষ হচ্ছে। ঠিক আছে, আপনি যেটা বললেন, beginning of the labor pain and constriction, so cervical dilatation, ওটা তো এক্সপ্লানেশন। হ্যাঁ,
ঘটনা তো তোমার শুধু অনসেট অফ পেন, হ্যাঁ। যখনই লেবার পেন শুরু হচ্ছে ওটাকে আমি পয়েন্ট টার্মিনেটিং মানে ইনিশিয়াল পয়েন্ট ধরে নিচ্ছি। এইবার যখন থেকে লেবার পেন শুরু হলো তখন থেকে সার্ভিস আস্তে আস্তে ডায়ালেট করতে শুরু করলো, ঠিক আছে? সার্ভিক্স। এবার এইটা পূর্ণ ডায়ালেট হতে যেটুকু সময় লাগলো সেইটুকু সময়কে বলছি আমরা ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার, ঠিক আছে? So it is to full dilatation Of cervix. of cervix. এইটার সময় কতটা নেয়? ফার্স্ট স্টেজের 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? প্রাইমারি গ্র্যাভিডা যারা প্রথমবার বাচ্চা প্রসব করছে তাদের জন্য মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আওয়ার্স। আর যাদের আগে বাচ্চা হয়ে গেছে, সেকেন্ড টাইম বা থার্ড টাইম বাচ্চা হচ্ছে, তাদের বলা হয় মাল্টিপেরা। মাল্টিপেরাদের লাগে 6 ঘন্টা, এর অর্ধেক। হ্যাঁ। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারের টাইম কতটা? দুটো ভ্যালু বলতে হবে। ইন কেস অফ প্রাইমারি গ্র্যাভিডা এটা সময় লাগে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টাও বলতে পারো। আর কিন্তু মাল্টিপেরা যারা মানে একের অধিক যাদের বাচ্চা হয়েছে মা, তাদের হচ্ছে লাগে 6 ঘন্টা, ঠিক আছে? এবার চলে আসছো সেকেন্ড স্টেজ কাকে বলে? সেকেন্ড স্টেজ হচ্ছে এই যেখানে শেষ হয়েছিল ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স, সেখান থেকে শুরু হবে। ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য বেবি, বেবিটার ডেলিভারি পর্যন্ত। Second stage, sir. হ্যাঁ, সেকেন্ড স্টেজ আরেকবার বলুন না স্যার নাম। ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স থেকে হ্যাঁ, ডেলিভারি অফ ডেলিভারি অফ দ্য বেবি পর্যন্ত সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ। যেই ডায়ালিটেশন ফুল হয়ে গেল এবার বেবিটা বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসা পর্যন্ত ঘটনাকে আমরা বলছি সেকেন্ড স্টেজ অফ লেবার। আচ্ছা, এটা কি ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স? এটা টাইম কত? 2 ঘন্টা লাগবে প্রাইমারি গ্র্যাভিডাতে, আর 30 মিনিটস হচ্ছে মাল্টিপেরা। দু আওয়ার হচ্ছে এটা কি ওয়ান বললেন স্যার? প্রাইমারি গ্র্যাভিটা। 2 আওয়ার্স হচ্ছে প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে। ওটা স্পেলিংটা বলুন না। PRI এমি। MME GRA VIDA প্রাইমারি গ্র্যাভিডা, এটার ক্ষেত্রে হচ্ছে আর 2 আওয়ার। MULTI মাল্টিপেরা PARA 30 মিনিটস অনলি। 2 আওয়ার্স হচ্ছে প্রাইমারি গ্র্যাভিডাদের, মাল্টিপেয়ার হচ্ছে মাল্টিপেরাদের অনলি 30 মিনিটস। সেকেন্ড স্টেজ কি হবে? থার্ড স্টেজ কি হবে না? ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা। বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে এবার প্ল্যাসেন্টা ডেলিভারি হবে, তাই না? তো ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা অবধি সময়কে আমরা বলছি থার্ড স্টেজ অফ লেবার। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমি যদি কতগুলো পয়েন্ট মনে রাখতে পারি যে কনসেপ্ট অফ লেবার পেন, ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স, ডেলিভারি অফ দ্য বেবি, ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা, এই 4টে ঘটনা যদি মনে রাখতে পারি তাদের 3টে স্টেপ আমি আরামসে বলে দিতে পারবো যে লেবারের 3টে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এর সঙ্গে আমি শুধু টাইম প্লাসেন্টাটা ডেলিভারি হওয়ার তো কিছুটা সময় অবশ্যই আমি এখন টাইম বলিনি। বোথ মাল্টিপেরা এবং প্রাইমারি গ্র্যাভিডা দুজনের ক্ষেত্রে এর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 15 মিনিট। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের সাহায্যে এটা 5 থেকে 10 মিনিটে নামিয়ে আনা যায়, ঠিক আছে? কিন্তু ন্যাচারালি স্বাভাবিকভাবে এটা দুটোরই একই টাইম, প্রাইমারি গ্র্যাভিডাদেরও যা টাইম, মাল্টিপেরাদেরও তাই টাইম। আচ্ছা বলছি স্যার,
যাদের ক্ষেত্রে সিজারিয়ান হলে এই প্লাসেন্টাটা তখন ব্যাপার নেই কোনো, ওটা এমনি বের করে নেবো। নরমাল বেরিয়ে যায়। ওরা না না না, normal ডেলিভারির সাথেই বের করে cesarean মানে কি এই ইউটেরাসটাকে কাটছে, কেটে বাচ্চাটাকে পার করছে, করে এই যে প্লাসেন্টা এখানে লেগে আছে, এখান থেকে প্লাসেন্টা সেপারেশন করে প্লাসেন্টা শুদ্ধ সব আউট করে দেয়। এরপরে এইবার তোমার কট ক্লিপ করে কটটাকে কেটে বাচ্চাকে আলাদা করা। আর একটা স্টেজ আছে, তাকে বলি আমরা ফোর্থ স্টেজ, দ্যাট ইজ স্টেজ অফ অবজারভেশন। এরপরেও 1 ঘন্টা মাকে এবং বাচ্চাকে অবজারভেশনে রাখা হয়, কোন ধরনের আনওয়ান্টিং অ্যাক্টিভিটি বা আনওয়ান্টিং কোন সিম্পটম গ্রো করছে কিনা দেখার জন্য। সেই জন্য ওই 1 ঘন্টাকে বলছি আমরা ফোর্থ স্টেজ, দ্যাট ইজ স্টেজ অফ সুপারভিশন। ঠিক আছে? তার মানে লেবারের মেন যদি বলো, লেবারটা কি? লেবার হচ্ছে একটা সিরিজ অফ, কতগুলো সিরিজ অফ ঘটনা, ইভেন্টস, যার মাধ্যমে একটা ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন ইউটেরাস থেকে ভ্যাজাইনার মধ্য দিয়ে আউটার ওয়ার্ল্ডে বেরিয়ে আসছে। এইটাই মুদ্রা কথা। বুঝতে পেরেছো? মুখস্থ করবে না, সবসময় বুঝে বলবে, সত্যি কথাটা বলতে পারবে। লেবারটা স্যার কি কিছুই না, লেবারটা একটা ঘটনা, যার মাধ্যমে কি হচ্ছে না ইউটেরাস থেকে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশনটা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসছে। আউটার ওয়াল মানে বাইরে বেরিয়ে আসছে। তাকে আমরা কনসেপশন না দেখে এবার ভায়াবল একটা বেবি বলতে পারি, আমি ফিটাসও লিখতে পারি। ফিটাসও বলতে পারি, যে পদ্ধতিতে ইউটেরাস থেকে ফিটাসটা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তাকে লিভার বলে। এটা যে সত্যি ঘটনা। তো এইরকম একদম টু দা পয়েন্টেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নিজের মতো করে লিখবে, যত কমে লিখতে পারো। বুঝতে লেখা নিয়ে দরকার। লেখা নিয়ে দরকার মানে জাস্ট দেখা হয় যে জানে কি না। লেবারটা কি না, লেবারটা একটা ঘটনা যার মধ্যে দিয়ে বাচ্চাটা ডেলিভারি হবে, এটাই তো মুদ্রা কথা। তো সেই মুদ্রা কথাটা থাকলে হবে। লেবারের কটা স্টেজ? 4টে স্টেজ। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ কত থেকে কত অবধি? ওই তো পেন থেকে নিয়ে আপ টু ওই ফুল ডায়ালিসিস সার্ভিস। সার্ভিসের পূর্ণ প্রসারণ, বাংলায় বলছি সার্ভিসের পূর্ণ প্রসারণ। সার্ভিসের পূর্ণ প্রসারণ কতটা? না 4 ফিঙ্গার। ঠিক আছে? তো লেবার পেনের শুরু থেকে তোমার ফুল সার্ভিসের পূর্ণ প্রসারণ অবধি সময়কালটাকে বলতে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবার। এটা টাইম কত জিজ্ঞেস করুন, তখন স্যার পাইনি গ্যাভিটারের ক্ষেত্রে টাইম হচ্ছে 10 থেকে 12 ঘন্টা, মার্কিন পেরাদের ওর অর্ধেক 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। ঠিক আছে? সেকেন্ড স্টেজ করবে ফুল ডায়ালিটেশন অফ সার্ভিস থেকে ডেলিভারি অফ দ্য বেবি অবধি, সেকেন্ড স্টেজ। এই দুটো মুদ্রা কথা। এর সময় কত বলে, পাইনি গ্যাভিটারের ক্ষেত্রে স্যার এটা 2 ঘন্টা, মাল্টিপেরাদের লাগে মাত্র 30 মিনিট। ঠিক আছে? থার্ড স্টেজটা কি বলে, স্যার বাচ্চা ডেলিভারি হওয়া থেকে প্ল্যাসেন্টা ডেলিভারি হওয়া পর্যন্ত সময়কালকে বলছি আমরা থার্ড স্টেজ অফ লেবার। এটা কত সময় লাগে? ওই দুজনেরই 15 মিনিট সময় লাগে। ঠিক আছে? আর একটা স্টেজ আছে বলে স্যার ফোর্থ স্টেজ অফ লেবার একটা ধরা হয়, যেটাকে বলছি স্টেজ অফ অবজারভেশন। সেখানে মা এবং বাচ্চাকে 1 ঘন্টা অবজার্ভে রাখা। ব্যাস, স্টেজ অফ সুপারভিশন, স্টেজ অফ সুপারভিশন। মাদার এন্ড বেবি। তাহলে ওরালে আপনি আমাকে এটাই ধরছেন। অবশ্যই এটাই হয়েছে। ও স্যার, আচ্ছা, যেটা এবার বললেন এর না শুরু, যে হ্যাঁ। ওইটা একবার বলুন না যে ওই সার্ভিস ডাইলেশন, ওটা কি টাইমিংটা বললেন যে ওটা কি বললেন? 4 ফিঙ্গার যেটা বললেন, হ্যাঁ, ওই সার্ভিস এই যে 12 ঘন্টা ধরে কি হচ্ছে, 12 ঘন্টা ধরে প্রথমে তো এই পেন শুরু হলো, সঙ্গে সঙ্গে তো প্রতিদিনটা ডাইলেট করবে না। প্রথমে তো দেখালাম মুখটা বন্ধ থাকে, পেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুখটা খোলে, ফ্ল্যাশ অফ মিউকাস স্টেন উইথ ব্লাড ভ্যাজাইনাতে বেরিয়ে আসে। দ্যাট ইজ কল্ড সো, দ্যাট ইজ কল্ড সো।
এই শোটা যখন দেখছি তার সঙ্গে যখন যন্ত্রণা দেখছি, সেটা ইন্ডিকেট করছে ইট ইস দ্য ট্রু লেবার পেন। অনেক সময় অনেক মায়েদের কি হয়, পেন শুরু হয়ে যায়। ফলস লেবার পেন বলে একটা ঘটনা আছে। ফলস লেবার পেন ওতে কি হয়, একটা ডাউন এই টাইমে লোয়ার অ্যাবডোমেনে পেন শুরু হয়। হ্যাঁ, তাতে কি মনে করে যে আমার বাচ্চা হওয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে শো থাকবে না। আর কি থাকবে না, সার্ভাইকাল ডায়ালিটিসটা থাকবে। যখন ওকে এক্সাম শো এর পরেই তো ডায়ালেট শুরু করে, শো মানে হচ্ছে মুখটা খুলে গেল। খুলে যাওয়ার জন্য ওইখান থেকে কিছুটা মিউকাস, তার সঙ্গে কিছুটা রক্ত মাখা অবস্থার একটা জিনিস বেরিয়ে আসবে, লিকুইড জিনিস। এটা শুরু, মানে এটা যখন শো হলো, তার মানে আমি বলবো এর যন্ত্রণাটা যে শুরু হয়েছে, প্রকৃত বাচ্চা হওয়ার জন্য যন্ত্রণা শুরু হয়েছে, তার মানে এবার ডেলিভারি হবে, শুরু হয়ে গেল, লেবার শুরু হয়ে গেল। তো ওই পয়েন্ট থেকে নিয়ে এইবার মুখটা আস্তে 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 চওড়া হতে থাকবে। এই যে চওড়া হচ্ছে, এটা ডাক্তাররা গ্লাস করে আঙুলের সাহায্যে দেখতে থাকে মাঝে মাঝে আস্তে আস্তে, কারণ অনেকটা ঘটনা তো, 12 ঘন্টা 10-12 ঘন্টার ব্যাপার, মুখের কথা। তো এইখান থেকে হতে হতে যখন দেখা যায় 4 ফিঙ্গার হচ্ছে, তখন কি হয়, ব্যাক অফ মেমব্রেন। ব্যাক অফ মেমব্রেনটা কি জিনিস, এটা তো একটা ক্যাভিটির মধ্যে আছে, ক্যাভিটির মধ্যে আছে তো অ্যামনিওটিক ফ্লুইড আছে ক্যাভিটির মধ্যে। এইবার ধরো এইখানটা এত চাপা ছিল, এখানটা ফাঁক হয়ে গেলে কি হবে, নেমে আসছে তো, নেমে এসে এরকম বালজিং হয়ে যাবে। অ্যামনিওটিক ফ্লুইডটা মাথার সামনে এরকম ভাবে অ্যামনিওটিক ফ্লুইড সামনে একটা বালজিং দেখা যাবে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ কল্ড ফর্মেশন অফ দ্য ব্যাক অফ মেমব্রেন। এটা যেই রাপচার হবে ব্যাক অফ মেমব্রেন, অ্যামনিওটিক ফ্লুইড বেরোতে থাকবে এবং আস্তে আস্তে বাচ্চার মাথাটা বেরিয়ে আসবে, অর্থাৎ ডেলিভারি অফ দ্য হেড হবে। এবার এর অনেকগুলো ঘটনা আছে। প্রথমে কি হয়, বাচ্চাটা হয় নামে, নেমে এরকম ভাবে এই মুখ থাকে, বুঝতে পেরেছো? ইন্টারনাল রোটেশন হয় জাস্ট বেরোবার আগে, হয়ে নেকটা এক্সটেন্স করে এরকম, হ্যাঁ এইরকম ভাবে মাথাটা বেরিয়ে এসে এক্সটার্নাল রোটেশন হবে, ক্যাট 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 করে হাওয়ার প্লেস মাথাটা সাইড হবে। এই হলো হেড ডেলিভারি। যেই হেড ডেলিভারি হলো, তখন যা অ্যাটেন্ডেন্স আছে, সে সিস্টারই হোক ডক্টরই হোক যেই হোক, সে তখন হেডটাকে ধরে নেয়, ধরে নিয়ে এরকম ভাবে তোলে, চাগা দেয়, এই শোল্ডারটা ডেলিভারি হয়ে যায়। এইবার এরকম তুলে নিয়ে আবার এইদিকে নাবার, এই শোল্ডারটা ডেলিভারি হয়ে যায়। এবার বাইল্যাটারাল ফ্লেক্সন পুরোটা বার করে নিয়ে একটা ট্রের মধ্যে রেখে দেয়। এইবার তার মানে মায়ের সঙ্গে ওই কর্ডের সাহায্যে যুক্ত হয়েছে, তখন প্ল্যাসেন্টা ডেলিভারি হয়নি, প্ল্যাসেন্টা ইউট্রাসের মধ্যে ঠিক আছে, এরকম কর্ডের সাহায্যে বাচ্চাকে ট্রে রাখা হয়েছে। দ্বিতীয় স্টেপে কি করা হয়, আমাদের দেখতে হয় বাচ্চাটা কাঁদলো কিনা, বাচ্চার মধ্যে কোনো মিউকোনিয়া মিউকাস লেগে আছে কিনা, ওই জন্য পরিষ্কার স্টেরাইল কাপড় বা গজ কাপড় দিয়ে মুখ থেকে নাক মুখ থেকে ওগুলো বার করা হয়। এমনি সাধারণত যেই খেতে রাখা হয় ছেলে করে কেঁদেই ওঠে অধিকাংশ, না হলে তখন রেসপিরেশন চালাবার জন্য ব্যবস্থা করতে হয়। সেই জন্য কি করতে হয়, কর্ড সেপারেশন করতে হয়। কর্ডটা কিভাবে সেপারেশন করবে, এরকম ধরো কর্ড সমেত নেমে এসছে, বেরিয়ে এসছে, ঠিক আছে। বাচ্চার এটা ধরো বাচ্চা, কর্ডটা এখানে আছে, লেগে আছে। এবার কর্ডটাকে সেপারেশন করার আগে আমাকে ক্ল্যাম্পিং করতে হবে, ঠিক আছে। কি আমাকে ক্ল্যাম্পিং করতে হবে, এইদিকে রক্তটাকে এদিকে ঠেলে দিয়ে এদিকে একটা ক্ল্যাম্প করে দিতে হবে, প্রায় মানে 4 ইঞ্চি মতো রেখে দিয়ে, ঠিক আছে। এবার এদিকে রক্তটাকে এই মায়ের দিকে ঠেলে দিয়ে এখানে একটা ক্ল্যাম্প করে দিতে হবে, দুটো ক্ল্যাম্প করে দিলাম, ঠিক আছে। এইবার এখান থেকে 1 ইঞ্চি দূরে একটা নট ও সুতো থাকে, সুতো দিয়ে এখানে একটা বাঁধন দিতে হবে, তার 1 ইঞ্চি দূরে আর একটা বাঁধন দিতে হবে। যে দুটো বাঁধন দেওয়া হয়ে গেল, এইবার কাঁচি দিয়ে এটাকে কেটে দেওয়া হবে, কেটে এই ক্ল্যাম্পটাকে খুলে নেওয়া হবে, বেবি সাইডে যে ক্ল্যাম্প। বাচ্চা
আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেল। এইবার বাচ্চাকে আরো কেয়ার নেওয়া হয়, গরম জলে একটু কাপড় দিয়ে আরো পরিষ্কার করে ওয়েট করা হয়, কিন্তু তার আগে সেপারেশন করে মাকে আগে দেখানো হয় যে দেখো তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তোমার ট্রফি চলে এসেছে। ঠিক আছে, তোমার ট্রফি চলে এসছে, দেখো। এবার মা দেখে নিল যে ওর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ডাক্তারও বুঝলো যে মা সেন্সে আছে না নেই, দুটো দিক হচ্ছে এদিকে, এভিডেন্স রাখা হচ্ছে, প্রমাণ রাখা হচ্ছে, প্লাস ওকেও জাজ করে নেওয়া হচ্ছে ওর ব্রেন ঠিক কাজ করছে কিনা, মা ঠিক সুস্থ আছে কিনা, মানসিক সেন্সে আছে কিনা, নাহলে তো ভুলভাল উত্তর দেবে। যখন এরা ঠিক উত্তর দিয়েছে তার মানে মা সেন্সে আছে, ঠিক আছে। এইবার বাচ্চাটাকে নিয়ে কেয়ার নেওয়া হয়, নিয়ে বাচ্চাটা ওজন করা হয়, ওয়েট বার্থ ওয়েটটা দেখা হয়, দেখে দুটো স্লিপ লেখা হয়, একটা বাচ্চার কপালে একটা মায়ের হাতে মেরে দেওয়া। তবে কি হবে, একটা ইনস্টিটিউশনে হয়তো একসঙ্গে অনেকগুলো বাচ্চা হচ্ছে, এর বাচ্চা তার বাচ্চা তো গন্ডগোল হয়ে যেতে পারে। এই গন্ডগোলটা এড়াবার জন্য যে ওর বাচ্চার নাম্বার এই পেশেন্টের এই বাচ্চা হয়েছে তার ইন্ডিকেশন রাখার জন্য এইগুলো করা, বুঝতে পেরেছো। এইবার বেবি কটে রেখে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে এইবার মাকে কেয়ার নিতে হয়। মাকে কি কেয়ার নিতে হয়, এইখান থেকে আমি সব আউট করে দিয়েছি, বাচ্চা সব চলে গেছে, এবার শুধু ক্ল্যাম্পটা রাখা আছে, ক্ল্যাম্পটা বেরিয়ে আছে, মা টেবিলে শুয়ে আছে, ক্ল্যাম্প ঝুলছে, ক্ল্যাম্পটা দেখলাম এদিকে করতে করতে ক্ল্যাম্পটা আর একটু নিচে নেমে গেছে, মানে কর্ডের লেন্থ আরো বেড়েছে, তার মানে সেপারেশন শুরু হয়েছে। প্ল্যাসেন্টাটা ইউটেরাস থেকে, ইউটেরাসের মধ্যে এরকম তো গেছে আছে এই প্ল্যাসেন্টাটা, আর এইখান থেকে এই যে রেসিডুয়াল সেপারেশন শুরু হয়। কিভাবে শুরু হয় না, প্রথমে এই যে যখন ইউটেরাইন কন্ট্রাকশন হয় এখানে কিছু ব্লাড ভেসেলস ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে থাকে, রক্তের চাপে আস্তে আস্তে রেসিডুয়াল এই যত চাপে এদিকে এদিকে করে রক্ত লিকুইড এদিকে চাপ দেয়, এদিকে চাপ দেয়, রেসিডুয়াল আস্তে আস্তে সেপারেশন হতে থাকে। এরা সেপারেশন হয়ে এবার আমরা কি করি, ফান্ডাল প্রেসার দিই, ফান্ডাসে চাপ দিই, আর এটাকে কর্ডটাকে এই ক্ল্যাম্পের মধ্যে একটু জড়িয়ে হালকা ট্র্যাকশন দিতে থাকি, চাপ দিয়ে হালকা ট্র্যাকশন, যখন ফুল সেপারেশন করে বেরিয়ে চলে আসে। এইবার যে বেরিয়ে চলে গেল, বাথরিপ্লির যে রক্তটা আছে ওইখান দিয়ে শুধু ক্ল্যাম্পটা আমরা খুলে নিই, বালতিতে পড়ে যায় তলায়, ঠিক আছে। হু করে তখন ব্লিডিং হতে থাকে, ইউটেরাস থেকে তখন প্রচুর ব্লিডিং হতে থাকে। সেইটা মানে কমাবার জন্য আমরা কি করি না, কিছু তোমার অ্যান্টি হেমারেজিক ইনজেকশন দেয়া হয়, বুঝতে পেরেছো। মেনলি দেয়া হয় মেথারজিন, মেথারজিন বলে একটা ইনজেকশন আছে, দেখবে এই মেথারজিন ইনজেকশনটা তোমার থাইয়ে পুশ করা হয়। ও কি করে, ইউটেরাইন কন্ট্রাকশন করে দিয়ে ভেসেলস গুলোকে কনস্ট্রিক্ট করে, ফলে ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে। আর এবার এই ক্ল্যাম্পটা আমরা যেটা ফেলে দিলাম, ক্ল্যাম্পটাতে আমরা কি করলাম, গজ কাপড় এরকম ক্ল্যাম্পের সঙ্গে আটকে জড়িয়ে ভ্যাজাইনা দিয়ে ঢুকিয়ে ইউটেরাইন ক্যাভিটিটাকে ওয়াশ করতে হবে। রক্ত জমাট বাঁধা যে রক্তপক্ষগুলো সব বার করতে থাকে। এটা ভিজে গেল, খুলে আবার ক্ল্যাম্প খুলে ওটাকে আবার বালতিতে ফেলে দিয়ে আবার নতুন গজ নিয়ে আবার ঢুকিয়ে আবার করতে করতে যখন দেখলাম গজের মধ্যে আর রক্ত লাগছে না, তার মানে জানলাম ক্যাভিটির মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা এটাকে স্টেম সেল বলছে না স্যার এখনকার দিনে? না, এগুলো একটা ম্যানেজমেন্ট, এগুলোকে বলা হচ্ছে ডিউরিং ম্যানেজমেন্ট ডিউরিং লেবার, আমি যে ঘটনাগুলো বলছি, ঠিক আছে। এরপরে এবার মায়ের রিপেয়ার, রিপেয়ার বলতে বাচ্চা হতে গিয়ে ওই যে তোমার জেনিটাল প্যাসেজ দিয়ে তো বেরিয়েছে, ওই প্যাসেজ দিয়ে বেরোনোর জন্য যে যে ইনজুরিগুলো হয়েছে সেই ইনজুরিগুলোকে আবার রিপেয়ার করতে হবে। এইবার আমরা কি করি, যদি মানে এই ভাইজাইনা ইউটেরাস তো এই ভাইজাইনা এই ইউটেরাস থেকে নিয়ে এখান থেকে তো বেরোবে, তো সেই জন্য ভ্যাজাইনাতে মেনলি ম্যাক্সিমাম ইনজুরিটা ভ্যাজাইনাতে এসে দাঁড়ায়, এদিক সেদিক ভ্যাজাইনার ওয়াল ছিঁড়ে যেতে পারে,
সেইটা রোধ করার জন্য আমরা কি করি, পাইনি ক্যাভিটা যারা আছে, যখন তোমার বাচ্চাটা ফুল স্টেজ আপে চলে আসছে, সার্ভিস ফুল ডায়াবেটিশন হয়ে গেছে, বেরিয়ে আসার জন্য মুখে চলে এসছে, কালো চুলগুলো দেখতে পাচ্ছি কিন্তু বেরোচ্ছে না, তখন আমরা কি করি, পেরিনিয়াম অঞ্চলের কিছুটা অংশ, এই যে পেরিনিয়াম যে অঞ্চল আছে না, পেরিনিয়ামের কিছু অঞ্চল আমরা বাচ্চাটার ঘেটকে 2 আঙুলে গার্ড দিয়ে কাঁচির সাহায্যে একটা 1 ইঞ্চির মতো কেটে দিই, 1 ইঞ্চি মতো কেটে দিই। এটাকে বলছি আমরা এপিসিওটম। আচ্ছা, এপিসিওটম ফলে কি হলো, বার্থ প্যাসেজটা অনেক চওড়া হয়ে গেল, হেডটার সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে গেল, বাকি অংশটা অন্য কোনো জায়গাতে ছিল না। আমি যে জায়গাটুকু কেটেছি এবার সেইটাই আমি রিপেয়ার দেবো, সেলাই করে দেবো, কারণ ভ্যাজাইনাল পোস্টিরিয়র ওয়ালে সেলাই দেওয়া খুব অসুবিধা, এদিকে ল্যাটারাল ওয়ালে একটুখানি ছিঁড়ে গেছে, সেখানে সেলাই দেওয়া খুব অসুবিধা। অত অসুবিধা করার থেকে আমি নিজে আগে অসুবিধা করে নিলাম, এবার আমি কোন জায়গাটা কেটেছি আমি জানি, সেই জায়গাটা আমি এবার রিপেয়ার করব। এইবার এটাকে যে বাচ্চা ডেলিভারি, এই যে যখন তো বাচ্চা ডেলিভারি করার সময় কেটেছিলাম, তাহলে এপিসিওটমি দিয়েছিলাম কি জাস্ট বিগিনিং অফ দ্য সেকেন্ড স্টেজ, যখন ফুল ডায়াবেটিশন হয়ে গেছে, বাচ্চা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে কিন্তু পেরিনিয়াম অঞ্চলে আটকে আছে, ডিউ টু মানে মেনলি পাইনি ক্যাভিটাদের, কারণ আগে তো বাচ্চা হয়নি, যার জন্য ফুল স্টেজ আপে আটকে থাকে। এইবার ওটা যদি জোর করে বার করতে যায়, ভ্যাজাইনাল ওয়াল এদিক সেদিক ছিঁড়ে যেতে পারে। এবার সেইগুলো বাচ্চাটার খুব ক্ষতি হবে না, মায়ের পেরিনিয়াম অঞ্চলের ক্ষতিটা বেশি হবে। বাচ্চাও তো পড়তা মেনে বেরিয়ে আসবে, কারণ ফরেন জিনিস, যখনই যে কোনো জিনিস ম্যাচিওর হয়ে যাচ্ছে, সে বডির ক্ষেত্রে ফরেন হয়ে যাচ্ছে, কারণ বডি তাকে এক্সপেল করবে, বুঝতে পারছো? সেই জন্য ওই সময় কি হয়, ইনজুরিটা বিভিন্ন জায়গায় হয়ে যায়, আনপ্ল্যান্ড ইনজুরি হয়ে যায়, সেই ইনজুরিগুলোকে রিপেয়ার দিতে প্রচুর মানে আর কি অসুবিধার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? এছাড়াও সম্পূর্ণভাবে দেওয়াও যায় না, পরবর্তীকালে ভবিষ্যতে অনেক সময় কমপ্লিকেশন দেখা দিতে পারে। মেনলি তোমার ভ্যাজাইনোরেক্টাল ফিস্টুলা হচ্ছে তার সবচেয়ে কমন। ভ্যাজাইনার সঙ্গে ভ্যাজাইনাল তো একটা তার পেছনে আছে রেক্টাম, ভ্যাজাইনোরেক্টাল বা অ্যানোভ্যাজাইনাল ফিস্টুলা হচ্ছে কমন কমপ্লিকেশন। আনপ্ল্যান্ড লেবার, হোম ডেলিভারির ক্ষেত্রে আনপ্ল্যান্ড হয়ে যায়, তখন তো কেউ অ্যাটেন্ডেন্স থাকে না, এরকম ভাবে প্ল্যান করে করা হয়েছে। এখন একদম সরকার থেকে মাস্ট করে দেওয়া হয়েছে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি মাস্ট, কোনো হোম ডেলিভারি চলবে না। সেই জন্য আশা কর্মীদের, এই অঙ্গনারী কর্মীদের, এএনএম দিদিমণিদের উপরে চাপ দিয়ে দেয় আছে আগে থেকে, যে তোমার এলাকায় যেন কোনো হোম ডেলিভারি না হয়, সেটা দেখার দায়িত্ব তোমার। ওই জন্য আমরা নিশ্চয় জান দিয়েছি, তোমাদের দাঁড় করিয়েছি তখন ডেলি হওয়ার জন্য, খুব বকুনি খাবে যদি হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য এইসব জিনিসগুলোর জন্য মাকে আর সুস্থ বাচ্চা, সুস্থ মায়ের থেকে সুস্থ বাচ্চার জন্ম হওয়া হচ্ছে আমাদের মেন গোল। সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য হোম ডেলিভারিকে অফ করতে হবে, ইনস্টিটিউশন ডেলিভারি মাস্ট করতে হবে। আর ওই জন্যই যাতে মা যাতে ঠিক মতো সুস্থ থাকতে পারে, ওই জন্য আমরা ওই পাইনি ক্যাভিটাকে যে বিশ্বকাপে দিলাম, এই জায়গাটা এবার আমরা সেলাই করে দেবো। সেলাই করা হয়ে গেলে এইবার তোমার ক্যাটব্যাক দিয়ে সেলাই করা হয়। এখানটা অ্যাবজর্বেবল ম্যাটেরিয়াল আর নন অ্যাবজর্বেবল ম্যাটেরিয়াল, দুটো ম্যাটেরিয়াল আছে, দু ধরনের সুতো পাওয়া যায়। সেলাই সুতো দিয়েই তো করা হয়, ঠিক আছে? তোমরা ছিঁড়ে গেলে, কাপড় ছিঁড়ে গেলে যেমন সেলাই করো, এর তাই জিনিস, কিছুই নয় এমন, ঠিক আছে? কিন্তু আমাদের দু ধরনের সুচার মেটেরিয়ালস আছে, সুতো আছে দু ধরনের। একটা সেলাই করলে ওইখানে মাংসের সঙ্গে অ্যাবসর্ব করে নেবে আর কাটতে লাগবে, আর একটা আছে নন অ্যাবসর্বেবল, যেমন সিল্ক, প্লাস্টিক, নাইলন, সেগুলো দিয়ে যদি করি আমি, পরে সেগুলো কেটে ফেলে দিতে, ঠিক আছে? তো ওখানে আমরা ক্যাটব্যাক দিয়ে করি। ক্যাটব্যাক হচ্ছে একটা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, এবং হয়ে গেলে পরে এইবার অ্যান্টিসেপটিক
লোশন দিয়ে ভালো করে পরিষ্কার করে প্যাড আপ করে মাকে মাদার টেবিলে পৌঁছে দেয়, তারপরে বাচ্চাকে 8 ঘন্টার মধ্যে মায়ের কাছে দিয়ে দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে মেন লেবারের ঘটনা। স্যার বুঝতে পারছো? বলছি অ্যামনিওটিক ফ্লুইডটা ওটা কি মানে নেচারটা কি লুব্রিকেন্ট টাইপের হয় কি? হ্যাঁ, সেটা তো যে কোনো ফ্লুইডই তোমার একটু মিউকাস মিশিয়ে থাকবে, তার জন্য একটু লুব্রিকেশন থাকবে। না সেটা তো আর ফ্লুইড এমনি তো যে কোনো ফ্লুইড আমাদের শরীরে থাকে কেন? ফর প্রিভেনশন অফ দ্য মেকানিক্যাল ইঞ্জুরি। কারণ একটা ফ্লুইডের মধ্যে যদি একটা জিনিস থাকে বাইরে না থাকলো ফ্লুইডেই ট্রান্সফার হবে, ডাইরেক্ট বাচ্চাটার উপরে এফেক্ট হবে। এই যে আমাদের লাংসের যে কভারিং আছে, লাংসের কভারিংকে কি বলে? প্লুরা। প্লুরাতে ওই দুটো লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার যেটা লাংসের সঙ্গে আটকে আছে, তার একটুখানি গ্যাপ দিয়ে আর একটা লেয়ার। এই দুটো লেয়ারের মধ্যে দেবে একটা লিকুইড আছে, দ্যাট ইজ কল্ড প্লুরাল ফ্লুইড। এই যে রিপস গুলো ক্রমাগত শ্বাস নিচ্ছি, উঠছে, আবার শ্বাস ছাড়ছি, নামছে, এই রিপস গুলো ডাইরেক্টলি কিন্তু লাংসে আঘাত করছে না, প্লুরাল আঘাত করছে। এবার প্লুরার নিচে প্যারাইটাল লেয়ার আর ভিসার লেয়ার এর মাঝে লিকুইড আছে, ফলে জিনিসটা লিকুইডের মধ্যে ট্রান্সফার হচ্ছে, ডাইরেক্ট অর্গানের মধ্যে ট্রান্সফার হচ্ছে। এই যে পেটের যে কভারিং, পেরিটোনিয়াম, এবার এই কভারিং গুলো এমন ভাবে আছে, একটা পেরিটোনিয়াম ইন্টারনাল আউটার লেয়ার দুটো মিলে একটা থলি তৈরি করে ফেলেছে, এবং ওই থলিটার মধ্যে একটা ফ্লুইড আছে, দ্যাট ইজ কল্ড পেরিটোনিয়াল ফ্লুইড, যে কিনা এই যে আমাদের সে ইন্টেস্টাইন গুলার পেঁচি কুচি আছে, আমাদের কিডনি আছে, হ্যাঁ আমাদের তোমার অগ্নাশয় আছে, লিভার আছে, তাই তো স্প্লিন আছে, এই যে অর্গান গুলো আছে সেগুলো আমরা তো দৌড়াচ্ছি করছি, অর্গান গুলো কি এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে। ওই যে লিকুইডটা আছে, ওই লিকুইড ওই প্রেশারটাকে ম্যানেজ করে দিচ্ছে, তার ফলে ডাইরেক্টলি কোনো জিনিস বা আঘাত ডাইরেক্টলি অর্গানের উপর পড়ছে না। এবার যদি খুব ম্যাসিভ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে অনেক লিভার বাস্ট করতে পারে, স্প্লিন বাস্ট করতে পারে, কিডনি ফ্র্যাকচার হতে পারে, রাপচার হতে পারে। তো এরকম ঘটনা ঘটে, যেগুলো মারা যায় স্ট্রিট অ্যাক্সিডেন্ট গুলো। বোঝা গেল লেবার সম্বন্ধে? হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে পরীক্ষা। আরো 10 মিনিট আমি পরীক্ষা সম্বন্ধে একটু আলোচনা করে তৈরি করছি। সেটা হচ্ছে প্রশ্নটা যখন দেবে, প্রশ্নটা পড়বে, প্রশ্নটা পড়ে চারটে তোমাদের সাবজেক্ট, চারটে সাবজেক্টেরই কোশ্চেন লিখবে, একটা কোশ্চেন পেপারের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তুমি দেখবে তুমি কোনটা ভালো পারবে। গাইনি যদি পারো, যে প্রথমে ওটা দেওয়া আছে বলে ওটাই আমি করবো তা না। গাইনি অফ সেটিং তো দিচ্ছই, গাইনি অফ দিয়ে কোশ্চেন নাম্বার দেবে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার দিয়ে কোশ্চেনের আনসার দেবে, এবং দেখবে যেটা কমপ্লিট টু দা পয়েন্টে তুমি লিখতে পারবে সেটা আগে লিখবে। এটাই কনফিউশন। কমপ্লিট টু দা পয়েন্টে যেটা লিখতে পারবে, মানে প্রথম কোশ্চেন লিখছি বলে লিখেই যাচ্ছি, তারপরে আর সময় পাবে না, ওরকম যেন না হয়। খুব সংক্ষেপে লিখে ওটাকে কমপ্লিট দেবে। মোটামুটি যদি হিসাব করে ওটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে নামাতে হবে 10 নম্বর। বুঝতে পেরেছো? 10 থেকে 15 মিনিটের মধ্যে কোশ্চেনটাকে নামাতে হবে 10 নম্বর। না প্রথমটা একটু টাইম নিলে 15 মিনিট নিলে, তারপরে দেখবে কোনটা পারছো, এরকম করে করে উত্তরগুলো করতে থাকবে। বুঝতে পেরেছো? আর হচ্ছে কি না, খুব সোজা ভাষায় লিখবে, আর সত্যি কথাটাই লিখবে, যেটা যাকে যেটা বলে সেটাই লিখবে, তাতে 2 ওয়ার্ড হোক 3 ওয়ার্ড হোক, তো জিনিসটা সত্যি। স্যার যদি ওয়ার্ড কমে যায় কিচ্ছু হবে না, অসুবিধা নেই, ঘটনাটা বলতে পারলেই হলো। মনে ভাবটা প্রকাশ করলে, মনের ভাবটা মানে ওই ঘটনাটা যেটা চাইছে তোমাকে, সেই পুরোপুরি ঘটনাটা হুবহু না লিখে নিজের মতো করে নিজের মতো করে, পুরোপুরি হুবহু লিখতে গেলে সময় পাবে কোথায়? নিজের মতো করেই লিখতে হবে। প্রথমখানে লেখাই থাকে নিজের ভাষায় উত্তর করে। যে কোনো পরীক্ষায় তোমরা তো এত পরীক্ষা দিয়ে এসছো, কোশ্চেনের উপর একটা কথা লেখা থাকে, নিজের ভাষায় উত্তর করো।
কখনোই বলে না নোটবুকের মাথায় করতে। কিছু কিছু জায়গায় আমাদের ইংলিশ টার্ম ছিল, যেগুলো মেডিকেল টার্ম। হ্যাঁ, মেডিকেল টার্মগুলো তো বাংলা হবে না, ওগুলো আবার যদি আমরা সোজা বাংলা লিখে সেগুলোকে ইংলিশে লিখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, ওরালে কি ধরবে? ওরালে ধরো মানে যে সাবজেক্টটা সম্বন্ধে ধরবে সেই সাবজেক্টটা মানে ওই যে জিনিসটা ধরছে সেই জিনিসটা সম্বন্ধে একটু এগিয়ে যেতে পারে। যেমন বললো মেনস্ট্রুয়েশন কাকে বলে, ধরো এই গাইনিতে তুমি বললে মেনস্ট্রুয়েশন কাকে বলে, আর কতগুলো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির নাম বলো, তখন তুমি সেটা বললে ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া। তাহলে যখন থ্রো করবে যেটা সম্বন্ধে জ্ঞান আছে সেটাই throw করবে। কারণ যখনই তুমি বললে ডিসমেনোরিয়া, ওইটাই ওরা জিজ্ঞাসা করবে, মেনোরেজিয়া এরকম ওটা জিজ্ঞেস করবে, আচ্ছা ডিসমেনোরিয়া কাকে বলে, মেনোরেজিয়া কাকে বলে। তুমি যেটা পয়েন্ট অ্যানসার দিতে হবে। তোমার হ্যাঁ দুটা পয়েন্টে অ্যান্সার দিচ্ছ এবং সেটা তুমি মানে আর কি যে জিনিসটা আনসার দিচ্ছ সেটা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। কারণ অ্যাবনর্মালিটি তো অনেক আছে, তার মধ্যে তোমার দুটো অ্যাবনর্মালিটি চেয়েছে, মানে দুটো অ্যাবনর্মালিটি বলবে, তুমি তখন দুটোই বলবে এবং সেই দুটোই বলবে যে দুটো সম্বন্ধে তুমি জানো। কারণ ওর পরের কোশ্চেন কি দাঁড়াবে, যখনই বলবে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, দুটো ধরো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি বললে, তো তখন জিজ্ঞেস করে নিচ্ছে মেনোরেজিয়া কাকে বলে। তুমি যদি মেনোরেজিয়া না জানো তা হাঁ করে থাকতে হবে, আর মেনোরেজিয়া যদি কাকে বলে জানো ফুল করে বলে দেবে যে মেনোরেজিয়া মানে এক্সেসিভ ব্লিডিং, অর্থাৎ যখন মেনস্ট্রুয়েশন সাধারণত 3 থেকে 5 দিন হওয়ার কথা তার থেকে অনেক বেশি হয়, অর্থাৎ 80 ml এর থেকে বেশি রক্ত বেরিয়ে যায় পার পিরিয়ডে, তখনই সেটাকে আমরা বলি মেনোরেজিয়া। এরকম ভাষা দিয়ে বলে দিলেই না। ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেনফুল, পেন কথাটা মনে হবে, যে মেনস্ট্রুয়েশনের সময় যদি যন্ত্রণা থাকে তখন সেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া। এইটুকু কথা বলতে পারলেই বলে, আর কিছু দরকার। ঠিক আছে? এবার বলবে এলএমপি বলতে কি বলবে, লাস্ট মেনস্ট্রুয়েশন। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বলে এটা একটা ডেট যে পিরিয়ডে মেনস্ট্রুয়েশনটা লাস্ট হয়, কিন্তু মিথ্যা কোনটা যেটা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এই কথাটা বলতে হবে। এলএমপি মানে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এলএমপি কেন কাজে লাগে? ওইটা প্রেগন্যান্সিতে কনসিভটা কতদিন আগে করেছে, ইডিডিটা বার করার জন্য, আর এক্সপেক্টেড ডেলিভারি। হ্যাঁ, তবে অত কিছু বলার নেই। হ্যাঁ স্যার প্রেগন্যান্সি কেসে ইডিডি বার করার জন্য, বুঝতে পেরেছো? তাহলে ইডিডি কিভাবে বার করবে? বলে স্যার এলএমপির সঙ্গে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ যোগ করে যে ডেটটা আসবে সেটাই হবে ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে শুনে না, এই ইডিডি তে ডেলিভারি হয় মাত্র 5%। তার আগে তো হয়। হ্যাঁ মাত্র 5%। বেশিরভাগ বেশিরভাগ আগে হয়, এক সপ্তাহ না হলে এক সপ্তাহ পরে। এক সপ্তাহ আগের কিছু এটা 50%, এক সপ্তাহ আগের কিছু হচ্ছে 50%, বুঝতে পেরেছ? আর তোমার ওই এক্সপেক্টেড ডেটে হয় মাত্র 5%। তো 42 সপ্তাহেও হয়, 42 সপ্তাহ পরেও হয়, 40 সপ্তাহ তো ডিউরেশন, 42 সপ্তাহ পরেও ওই রকম 4-5% আচ্ছা স্যার 10% হয়। বলছি প্রিম্যাচিউর বেবি যেগুলো হয় ওগুলো অনেক আগে হয়, ঠিক আছে, কিন্তু উম্বের মধ্যে কমপ্লিট একটা বেবি কমপ্লিট হয়ে যায় কতদিন পরে? হয়তো 280 দিন বা 40 সপ্তাহ। এটা কমাস হচ্ছে। হয়তো 10 মাস কোথায় 40 সপ্তাহ সময় 10 মাস হয়ে গেল, 4 সপ্তাহে এক মাস আর 28 দিন, এক মাস 30 দিন 31 দিন, প্রতি 4 দিন, প্রতি 4 সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এক্সট্রা থাকে, তার 10 সপ্তাহে কদিন এক্সট্রা হবে? না অনেকের ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে মনোরম দাদু হয়তো প্রিম্যাচিউর বেবি হয়ে গেল, হয়তো 9 মাসেও হয়ে গেল, হতে পারে, ওটা তো অ্যাবনর্মাল ব্যাপার। কিন্তু আমার কোশ্চেনটা আছে যে মনোরম 9 মাসের মধ্যে যে বাচ্চাটা হচ্ছে সেটাও তো অনেক সময় নর্মাল বাচ্চাই হয়, হয়তো হলো প্রিম্যাচিউর কিন্তু নর্মাল, মানে অবশ্যই। হ্যাঁ। তো
কুম্ভের মধ্যে তার মানে বাচ্চাটা তো তৈরি হয়ে যাচ্ছে 9 মাসের মধ্যে কমপ্লিট তৈরি হয়ে যাচ্ছে, তো এই তৈরি হতে কতদিন লাগে মানে 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 পিরিয়ড অফ ভায়াবিলিটি, আচ্ছা এখানে কোশ্চেন আছে পিরিয়ড অফ ভায়াবিলিটি দ্যাট ইজ 28 উইকস। 28 উইকস এর পরে বাচ্চা যদি ডেলিভারি হয় সেই বাচ্চাকে বাঁচানো সম্ভব। আচ্ছা এটাই ঠিক আছে, এই যে 28 ডেজ এর পরে যে ডেলিভারি হচ্ছে বাঁচানো সম্ভব, সেগুলো হচ্ছে প্রিম্যাচিওর বেবি আচ্ছা বা প্রি টার্ম ডেলিভারি। তার আগে যদি হয় সেটা হয়ে যাচ্ছে তোমার ভায়াবিলিটি পিরিয়ডের আগে হচ্ছে, দ্যাট ইজ অ্যাবর্শনে পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ওটা অ্যাবর্শনে পড়ে যাচ্ছে তখন। মানে সেই জন্য 8 উইকস এর আগে। হ্যাঁ, 28 উইকস এর আগে যখন বাচ্চা জন্ম ডেলিভারি হচ্ছে। হয়ে যাচ্ছে তখন ডেড বেবি জন্মায়। আচ্ছা। ঠিক আছে, তখন সম্পূর্ণ ডেভেলপমেন্টও কমপ্লিট হয় না, তখন ওটা হচ্ছে প্রোডাক্ট অফ কনসেপ্ট, নট ভায়াবল, ইনভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্ট। ঠিক আছে, তো সেইটা যখন বেরিয়ে এলো দ্যাট ইজ অ্যাবর্শন হয়ে গেল। মানে বিগিনিং থেকে 2 সপ্তাহ থেকে মানে সেকেন্ড মান্থ থেকে মানে 28 সপ্তাহ মানে হচ্ছে 6 মাস অবধি বাচ্চা যদি বেরিয়ে আসে তবে সেটা ভায়াবল, নট ভায়াবল প্রোডাক্ট। ঠিক আছে, আর তারপরে কিন্তু বেরিয়ে এলে পরে সেটা ভায়াবিলিটি আমরা রাখতে পারি, রাখতে পারি মানে বাঁচানো সম্ভব বাঁচানো সম্ভব। এবার যদি ইনভায়াবল হয়ে বেরোয় সেক্ষেত্রে কি করে বাঁচাবে, যদি প্রাণী না থাকে আর তাকে কি করে বাঁচবে, এই হচ্ছে ব্যাপার। আর এইবার ধরো এর সঙ্গে তোমাদের গাইনির সঙ্গে অফ থাকবে, গাইনি থাকবে, অফসের তোমার জিজ্ঞেস করবে অফসের ডেলিভারি কাকে বলে বা লেবার কাকে বলে, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার বলতে কি বোঝো, কিভাবে একটা মাকে প্রেগনেন্ট মাকে ডায়াগনোসিস করবে যে প্রেগনেন্ট হয়েছে। ঠিক আছে, তো এইরকম অফ থেকে এরকম কোশ্চেন গুলো ধরবে। 4th স্টেজ অফ লেবার বলতে কি বোঝো, তোমার 4th স্টেজ অফ লেবার হচ্ছে দ্যাট ইজ অবজারভেশন অবজারভেশন পিরিয়ড। বাচ্চা এবং প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পরে আরো 1 ঘন্টা মা ও বাচ্চাকে ওয়াচে বা সুপারভিশনে রাখা হয়, সেই ঘটনাটাকে বলতে পরিস্থিতি। তো এইরকম ব্যাপারগুলো তোকে এই দুটো সাবজেক্ট থেকে ধরতে পারো। এর সঙ্গে তোমাদের আর কি সাবজেক্ট আছে? সোশিওলজি, সার্জারি আর মেডিসিনও আছে। সার্জারি মেডিসিন আমি ধরবো যে যেমন পড়িয়েছে তোমাদের অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে, তাই তো? হ্যাঁ, গল স্টোনে কি কি সিমটম দেখতে পাও, কিডনি স্টোন, যেগুলো সার্জিক্যালি হয়, অ্যাপেন্ডিসাইটিস, গল স্টোন, কিডনি স্টোন, তাই তো? পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, এইসবগুলো সব সার্জারির মধ্যে পড়ে। তার সঙ্গে বার্ন আছে, হ্যাঁ, তারপরে বার্ন আছে তো সার্জারিতে, হ্যাঁ নেই, আগের বারে হচ্ছে আর আগে হয়ে গেছে সেটা তো এফএসএম বলে একটা সাবজেক্ট ছিল, সেখানে বার্ন, কিন্তু বার্ন অ্যাকচুয়ালি তোমার সার্জিক্যাল শক হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ শক আছে, দেখবে সার্জিক্যাল মধ্যে শক করতে বলে, সকলে কি আমার ম্যানেজ করবে। অ্যাপেন্ডিসাইটিসের মেইন সিমটম গুলো কি কি, কি দেখে বুঝবে যে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, কি দেখে বুঝবে যে এর তোমার গলব্লাডারে স্টোন আছে, বুঝতে পেরেছো? এইরকম সব কোশ্চেন গুলো সার্জারি থেকে। ঠিক আছে।